জিদ্দু কৃষ্ণমূর্তি ছিলেন একজন দার্শনিক, বক্তা, লেখক এবং আলোকপ্রাপ্ত ব্যক্তি। যদিও তার নামের পাশে এসব কিছু যুক্ত করাটা সমীচীন নয়, কেননা তিনি এসব কিছুর ব্যাপারে বিদ্রোহ করেছেন। তবুও আপনাদের সাধারণভাবে বোঝার সুবিধার্থে ব্যাপারগুলো উল্লেখ করা আর কি। তার জীবনের শুরুতে তিনি থিওসফিক্যাল সোসাইটির একজন সদস্য ছিলেন ও ছোটবেলা থেকে ওয়ার্ল্ড টিচার হিসেবে তৈরি করার জন্য তাকে গড়ে নেওয়া হয়। যাই হোক, তার জীবনী নিয়ে আলোচনা করা এই ভিডিওর মূল উদ্দেশ্য নয়। এসব আমি অন্য কোনো এক ভিডিওতে যখন আধ্যাত্মিক ব্যক্তিবর্গদের জীবন সম্পর্কিত সিরিজ চালু করব সেখানে আলোচনা করব। আপাতত এই সময়ে তার বিখ্যাত একটি বই দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ফ্রিডম বইটির প্রথম চ্যাপ্টার নিয়ে কিছু আলোচনা করব। এই বইটি তিনি তার আলোকপ্রাপ্তির পর লিখেছিলেন। ওশো এই বইয়ের অনেক প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন যে এটি তার লিখিত সর্বশ্রেষ্ঠ বই। তার অন্যান্য বই এই বইয়ের ধারে কাছেও ঘেঁষতে পারেনি। যাই হোক, আসুন আমরা এই বইটির মূল আলোচনায় প্রবেশ করি। জিদ্দু কৃষ্ণমূর্তি তার বইয়ের শুরুতে লিসেনিং সম্পর্কে চমৎকার একটি কথা বলেন। তিনি বলেন, To communicate with one another, even if we know each other very well, is extremely difficult. I may use words that may have to you a significance different from mine. Understanding comes when we, you and I, meet on the same level at the same time. That happens only when there is real affection between people, between husband and wife, between intimate friends. That is real communion. Instantaneous understanding comes when we meet on the same level at the same time. এর মানে হলো, যখন আমরা কারোর সাথে কোনো যোগাযোগ স্থাপন করি তখন আমাদের প্রচণ্ড জটিলতার মাঝে পড়ে যেতে হয়। আমরা একে অপরকে খুব ভালোভাবে চিনলেও যোগাযোগ বিষয়টা খুবই জটিল। একজন ব্যক্তি এমন কিছু বলতে পারে যার অর্থ ও তাৎপর্য তার সামনের জনের থেকে সম্পূর্ণ ভিন্ন হতে পারে। আমরা তখনই কেবল বোধ সম্পন্ন স্তরে আসতে পারি যখন আমরা একই সময়ে একই স্তর থেকে পরস্পরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। জিদ্দু কৃষ্ণমূর্তি ইনস্ট্যান্টেনিয়াস আন্ডারস্ট্যান্ডিং তথা তাৎক্ষণিক বোঝাপড়ার কথা বলেন, আর এটা তখনই সম্ভব যখন আমরা প্রপারলি লিসেনিং তথা নিজেদের কোলাহলযুক্ত মনের সকল জঞ্জাল সরিয়ে নিবিষ্ট চিত্তে কেবল শোনার দক্ষতাটা অর্জন করতে পারব। আমরা যখন কোনো কথা শুনি তখন আসলে আমরা অন্যের কথা শুনি না, আমরা আমাদের ভেতরে চলতে থাকা চিন্তাগুলোকে শুনি এবং সেই অনুসারে অন্যের বলা কথার মিনিং আমাদের বুঝ অনুসারে সাজাই। এই কারণে কেউ কোনো কথা বললে তার এক কথার হাজার হাজার ইন্টারপ্রিটেশন তৈরি হয় প্রত্যেকের পার্সপেক্টিভ অনুসারে। কিন্তু জে কৃষ্ণমূর্তি বলেন, There is an art of listening. To be able really to listen, one should abandon or put aside all prejudices, pre-formulations, and daily activities. When you are in a receptive state of mind, things can be easily understood. You are listening when your real attention is given to something. But unfortunately, most of us listen through a screen of resistance. We are screened with prejudices, whether religious or spiritual, psychological or scientific, or with our daily worries, desires, and fears. And with this for a screen, we listen. Therefore, we listen really to our own noise, to our own sound, not to what is being said. It is extremely difficult to put aside our training, our prejudices, our inclination, our resistance, and reaching beyond the verbal expression to listen so that we understand instantaneously. That is going to be one of our difficulties. ঠিকভাবে শুনতে পারাটা একটা শিল্প। আপনি যদি প্রকৃত অর্থেই কোনো কিছু শুনতে চান তাহলে আপনাকে আপনার ভেতরে থাকা পূর্ব ধারণা, সংস্কার, জাজমেন্ট এসব সরিয়ে রেখে শুনতে হবে।
যখন আপনি নিষ্ক্রিয় হয়ে সব কিছু শোনার জন্য প্রস্তুত ও আপনার সামনে যেসব কথা বলা হচ্ছে তা পুরোপুরি গ্রহণ করবার জন্য প্রস্তুত, তখন আপনি বোধের স্তরে আসতে পারবেন। কিন্তু আমরা শুনতে গিয়ে যেই বাধার সম্মুখীন হই তা হলো আমরা আমাদের মনের ভেতরে থাকা ফিল্টার দিয়ে শুনি, আর এই ফিল্টার এতটাই শক্তিশালী যে যা কিছুই বলুক আমরা সেই ফিল্টার দিয়ে আমাদের মতো করে কথাগুলোকে ইন্টারপ্রেট করে নিই, যার ফলে আমরা কারো কথা আসলে শুনি না, বরং নিজের ভেতরে চলতে থাকা ভিড়ভাট্টা কোলাহলের আওয়াজই শুনি। যেমন কেউ হয়তো আপনাকে একটা আপেলের কথা বলছে, আপনি তার আপেলের কথা শুনে আইফোনের খাওয়া আপেলের কথার সাথে কানেক্ট করে অন্যদিকে চলে গেলেন, এবং এই চিন্তা করতে করতে আপনার সামনে থাকা লোক যে নর্মাল আপেলের কথা বলছে তা মিস করে গেলেন। এই লিসনিং জিনিসটা না জানার কারণে আমাদের মাঝে কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হয়, আমরা একে অপরকে বুঝতে পারি না। জিদ্দু কৃষ্ণমূর্তি বলেন, লিসনিং করার পূর্বশর্ত হলো সকল ধরনের ফিল্টার সরিয়ে কোনো কিছু শ্রবণ করতে হবে। এখন সেই ফিল্টার ধার্মিক, আধ্যাত্মিক, দার্শনিক, মনোবৈজ্ঞানিক, ব্যবসায়িক, বৈজ্ঞানিক, যে কোনো ধরনেরই হোক না কেন, সকল ধরনের ফিল্টার সাইডে রেখে কেবলমাত্র শুনলে সাথে সাথে তাৎক্ষণিক বোধের ব্যাপারটা ঘটে যায়। জিদ্দু কৃষ্ণমূর্তির মূল ফোকাস এদিক দিয়ে ছিল তার সমস্ত কথায়। এজন্য তিনি কোনো ধরনের ধ্যান অনুশীলন কিংবা অন্য কোনো পন্থার চেয়ে মুক্ত অনুসন্ধান ও স্বাধীনভাবে কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিং করার প্রতি মনোযোগ দিয়েছেন। যাদের বোধ, বুদ্ধি ও জ্ঞান একটু শার্প, স্পষ্ট এবং সাংখ্য ধারার প্রতি সহজাত প্রবৃত্তি আছে, তারা জিদ্দু কৃষ্ণমূর্তির কথাগুলো গভীরভাবে অনুভব করতে পারবেন। জিদ্দু কৃষ্ণমূর্তি সামাজিক সিস্টেমের থেকে ব্যক্তির উপর বেশি জোর দিয়েছেন। মানুষের মাঝে যে এত দ্বন্দ্ব, হানাহানি, এক দেশের সাথে আর এক দেশের দ্বন্দ্ব, যুদ্ধ, যন্ত্রণা ইত্যাদি সব কিছুর মূলে রয়েছে নিজের মাঝে বোধ জাগরণের অভাব। বিশৃঙ্খলা আমাদের বাইরে নয়, বরং আমাদের ভেতরে রয়েছে, যার কারণে এই অন্তর্গত বিশৃঙ্খলা বাইরে প্রতিফলিত হয়। কৃষ্ণমূর্তির ভাষ্যমতে আমরা কখনোই আমাদের মনের গহনে প্রবেশ করি না, কারণ আমরা নানা ধরনের সুরক্ষামূলক আদর্শ, মতাদর্শ দিয়ে নিজেকে বেঁধে রেখেছি। আর এসবের দিকে আমরা বেশি করে ধাবিত হই যখন চারপাশে আমরা কনফিউশন, বিশৃঙ্খলা দেখতে পাই। যখন আমাদের মাঝে কনফিউশন দেখা দেয় তখনই আমরা নিরাপত্তার অন্বেষণ করি, আর এটি খুঁজতে গিয়ে আমরা নানা মতাদর্শে বিশ্বাস করি, সেটা হোক ধার্মিক, আধ্যাত্মিক, রাজনৈতিক ইত্যাদি যে কোনো কিছু। এই ব্যাপারে তিনি বলেন, When there is confusion in the world, psychologically and in every way, you enclose yourself in some kind of security, either that of a bank account or that of an ideology, or else you turn to prayer. You go to the temple, which is really escaping from what is happening in the world. More and more sects are being formed, more and more isms are springing up all over the world, because the more confusion there is, the more you want a leader, somebody who will guide you out of this mess. So you turn to the religious books or to one of the latest teachers, or else you act and respond according to a system which appears to solve the problem, a system either of the left or of the right. That is exactly what is happening. যখন কোনো কনফিউশনের সূত্রপাত ঘটে তখন নিরাপত্তার পানে আমরা ছুটে যাই। আমাদের সাথে সেই মুহূর্তে আসলে কি ঘটছে সে ব্যাপারে আমরা আর সচেতন থাকতে পারি না। এক একজন তখন এক এক ধরনের নিরাপত্তামূলক সিস্টেমকে সাবস্ক্রাইব করে বসে থাকে। এভাবে নানা ধরনের সিস্টেম, প্রতিষ্ঠান, আদর্শ তৈরি হয়। এভাবে নানা ধরনের নেতাদেরও আবির্ভাব হয় যারা আমাদের রক্ষাকর্তা বনে যায়। আর সেই নেতা তখন সর্বে সর্বা হয়ে শাসন চালায়। তখন ব্যক্তির আর প্রাধান্য থাকে না, তখন মানবজাতির কোনো প্রাধান্য থাকে না, তখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আদর্শ, সিস্টেম। আর এ কারণে ব্যক্তির মুক্তি সম্ভব হয় না। কৃষ্ণমূর্তি বলেন, দ্য মোমেন্ট ইউ আর অ্যাওয়্যার অফ কনফিউশন অফ এক্স্যাক্টলি হোয়াট ইজ, ইউ ট্রাই টু এসকেপ ফ্রম ইট। Those sects
which offer you a system for the solution of suffering, economic, social, or religious, are the worst, because then system becomes important and not man, whether it be a religious system or a system of the left or of the right. System becomes important, the philosophy, the idea becomes important and not man. And for the sake of the idea, of the ideology, you are willing to sacrifice all mankind, which is exactly what is happening in the world. This is not merely my interpretation. If you observe, you will find that is exactly what is happening. The system has become important. Therefore, as the system has become important, man, you and I lost significance, and the controllers of the system, whether religious or social, whether of the left or of the right, assume authority, assume power, and therefore sacrifice you, the individual. That is exactly what is happening. আমরা আমাদের ভেতরে চলতে থাকা কনফিউশন, দ্বন্দ্ব এসবের সম্মুখীন হতে ভয় পাই। ফলে এর বিপরীতে নিরাপত্তা খুঁজতে গিয়ে সাপোর্ট খুঁজি, আর এটার ফায়দা তুলে বিভিন্ন সংস্থা, সিস্টেম। আর এই সিস্টেমে আমরা আবার বেঁধে যাই, আমাদের ব্যক্তি স্বাধীনতা বিঘ্ন হয় এবং ফের আমাদের মুক্তির আন্দোলন করতে হয়। এটা একটা সার্কেলের মতো চলতে থাকে। এখানে বরাবরই ব্যক্তির বদলে সিস্টেম প্রাধান্য পায়, অথচ সিস্টেম দ্বারা ব্যক্তি গঠিত হয় না, বরং ব্যক্তির মাধ্যমেই সিস্টেম গঠিত হয়। তিনি আরও বলেন, when you look to a system for the transformation of society, we are merely evading the question, because a system cannot transform man. Man always transforms the system, which history shows. Until I, in my relationship to you, understand myself, I am the cause of chaos, misery, destruction, fear, brutality. Understanding myself is not a matter of time. I can understand myself at this very moment. If I say I shall understand myself tomorrow, I am bringing in chaos and misery. My action is destructive. The moment I say that I shall understand, I bring in the time element, and so am already caught up in the wave of confusion and distraction. Understanding is now, not tomorrow. Tomorrow is for the lazy mind, the sluggish mind, the mind that is not interested. When you are interested in something, you do it instantaneously. There is immediate understanding, immediate transformation. If you do not change now, you will never change, because the change that takes place tomorrow is merely a modification. It is not transformation. Transformation can only take place immediately. The revolution is now, not tomorrow. When that happens, you are completely without a problem. For then, the self is not worried about itself. Then you are beyond the wave of distraction. তার এই কথা থেকে আঁচ করতে পারা যায় যে তিনি সামাজিক কাঠামো, সিস্টেম, আদর্শ ইত্যাদির চেয়ে ব্যক্তিকে বেশি প্রাধান্য দিয়েছেন। কারণ যখন আমরা কোনো সিস্টেম পরিবর্তন করার কথা বলি যা মানুষের কল্যাণ করবে, তখন মূলত আমরা নিজেদের থেকে পলায়ন করি। কেননা সিস্টেম, সমাজ কোনো দিন ব্যক্তিকে পরিবর্তন করেনি, বরং ব্যক্তি সমাজ, সিস্টেম তার মতো করে পরিবর্তন করেছে। এখানে সিস্টেমকে অগ্রাধিকার দেওয়া মানে ব্যক্তি স্বাধীনতায় বাধা আরোপ করা। প্রকৃতপক্ষে সমাজের কোনো অস্তিত্ব নেই, কারণ এক একজন ব্যক্তির সমষ্টি মিলে একটি সমাজ নামক ইলিউশন তৈরি হয়। যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি তার সাথে সম্পর্কিত অপরের বোঝাপড়া স্পষ্টরূপে না বুঝবে, ততক্ষণ পর্যন্ত সে নিজেই সমস্ত বিশৃঙ্খলা, ধ্বংস ইত্যাদির জন্য দায়ী হয়ে থাকবে। কারণ তার বোধের জাগরণ না হলে বাইরের কোনো পরিবর্তনই সম্ভব না। এখন আমাদের মন এই পরিবর্তন থেকে পালাতে চায়, সে এই বোঝাপড়ায় নামতে চায় না, সে কেবল দূর থেকে দেখে, কখনো জলে নেমে এর গভীরতায় উতরায় না। এ কারণে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন, বিপ্লব এসব করা সহজ, কিন্তু আত্মপরিবর্তন এটা করা সহজ নয়। অথচ এটাই সবচেয়ে বড় বিপ্লব। আর জিদ্দু কৃষ্ণমূর্তির ভাষ্যমতে এই বিপ্লব মুহূর্তেই সম্ভব, কিন্তু আমাদের মন কাল, পরশু এসবের কথা বলে এড়িয়ে যেতে চায়। আগামীকালের কথা সেই মনই বলে, যে মন অলস আর ভীতু। রূপান্তরণ এখন এই মুহূর্তে সম্ভব, যদি সেভাবে নিজেকে সেই অগ্নির মাঝে ফেলা যায়, আর সেই আগুনে পোড়া ছাই থেকে সমস্ত সমস্যা দূর হয়ে তাৎক্ষণিক বোধ ও বিপ্লবের জাগরণ হবে। আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। জিদ্দু কৃষ্ণমূর্তির কথাবার্তা এমনিতেই একটু গভীর, তাই একটু মনোযোগী না হলে বোঝা মুশকিল। তবুও এখানে একটি ক্ষুদ্র প্রয়াস
করলাম তার ব্যাপারগুলো বোঝানোর জন্য। সামনে তার ব্যাপারে আরও ভিডিও করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন। তাহলে এরকম ভিডিও বাংলায় বানানোর ক্ষেত্রে আমি আরও অনুপ্রেরণা পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।